নিজে থেকে বড় 12 বছরের কাউকে বিয়ে করতে হবে শুনে আঁতকে উঠল মেয়েটি। তার বড় বোনের ভালোবাসার মানুষটির জন্য প্রিয় বোনের দিকে তাকিয়ে নাও করতে পারছে না। মেয়েটি ভাবছে গতদিনের কথা। হোস্টেলের রুমে বসে মেডিকেলের প্রস্তুতির জন্য মনোযোগ দিয়ে পড়তেছে। হঠাৎ করে হ্যালো কিটি কাভারে মোড়ানো ফোনটি বেজে উঠল। মেয়েটি রিসিভ করতেই হ্যালো বলতেই তার মা বলে, কেমন আছিস মা? কি করছিস এখন? ভালো। এই তো মা একটু পড়ছিলাম। ওহ, ভালো কথা। তোর বড় বোনকে কালকে দেখতে আসবে। কালকে কি আসতে পারবি? তোমরা এখন কেন এমন উঠে পড়ে লেগেছো দির বিয়ের জন্য? আমার এখন আসা সম্ভব না মা। বোঝোই তো, অনেক পড়া লাগবে চান্সের জন্য। কিন্তু মা, তোর তো আশা লাগবে। আর এত ভালো পরিবার আর পাবো না। ছেলেপক্ষ অনেক উচ্চ বংশ। আমাদের মেয়েকে মেনে নিয়েছেন, এই অনেক। তুই না করিস না মা, কাল তোকে আসতে হবে। ওকে, আসবো। আচ্ছা, রাখি তাহলে। মা দির কাছে দাও। দিচ্ছি। বলে ডাক দিলেন। কথা কথা অরু কল করেছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ রে দি, তুই নাকি রিদম ভাইয়াকে ভালোবাসতি। এখন দেখি তুই ওই ছেলে পক্ষকে আসতে দিচ্ছিস। আরে অরু, ঋতুমির ছেলে পক্ষ গাধি। কি? ওটা রিদম দা? তুই কিন্তু কালকে আসবি, আমার অনেক নার্ভাস লাগছে। হ্যাঁ, প্রেম করতে নার্ভাস লাগতো না? ধুর, ফাজলামো অফ রাখ। আর বল, পড়াশোনার খবর কি? ভালো। ওকে রাখি। বলেই কেটে দিল অরু। মুখার্জি বাড়ির কর্তা কেশব মুখার্জি আর তার সহধর্মিণী অনিমা মুখার্জি। তাদের 2 মেয়ে, বড় মেয়ে কথা মুখার্জি, ছোট মেয়ে অরোরা মুখার্জি অরু। কেশব মুখার্জি একটা ছোটখাটো কোম্পানিতে জব করে। তারা মধ্যবিত্ত পরিবারের। কথা মুখার্জি আর অরোরা মুখার্জি দুইজনই পড়াশোনায় অনেক ভালো। কথা মুখার্জি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে পড়ছে। তার গায়ের রং ফর্সা, চেহারার সাথে গালের তিল থাকাতে অপূর্ব সুন্দর বলা চলে। সে খুবই মিশুক ও ভালো। অরোরা মুখার্জি এবার এইচএসসি পাশ করে মেডিকেলের প্রস্তুতি নিচ্ছে। তার গায়ের রং কাঁচা হলুদ। সে কথার মতো ফর্সা না হলেও শ্যামলার চেহারায় অনেক মায়াবী লাগে, বিশেষ করে ঠোঁটের নিচের তিলটা। সেও খুব মিশুক ও চঞ্চল। সকালে আসে অরু মুখার্জি বাড়িতে। এসেই প্রথমে তার বোনের সাথে দেখা করে, তারপর স্নান সেরে আসে। স্নান করে তার লম্বা হাঁটু কাছাকাছি চুল খুলে দিল। সে আজ খয়েরি রঙের চুড়িদার পরেছে, সাথে কাজলও পরেছে। তার অধর এমনিতেই গোলাপি, তাও লিপ বাম দিল। এই শেষ। তারপর ওড়না পরে বের হয়ে গেল রুম থেকে। এসে দেখে তার মা সব রান্না শেষ করে দিয়েছে। ওরও গিয়ে বসলো বাবার কাছে। আজকে তিনি ছুটি নিয়েছেন। বাবার সাথে গল্প গুজব করে পাড়ি দিল বোনের রুমে। বোনের রুমে এসে বোনকে তৈরি করতে সাহায্য করে। তৈরি হওয়ার পর বলে, বাহ, আমার বোনকে তো খুব ভালো লাগছে। আজ তো রিদম দা ফিদা হয়ে যাবে একদম। যাক দুষ্টু, সবসময় ফাজলামো। বারে, আমি বলেই দোষ। তার রিদম দারে কে কল করেছে? তারা তারা তো এখনো আসেনি। হ্যাঁ, করেছি তো এলো বলে। হুম। আচ্ছা, খুব মন খারাপ হচ্ছে। তুই গেলে আমি কিভাবে থাকবো? একা একা লাগবে যে। আমারও খুব খারাপ লাগবে। চিন্তা করিস না, আমি সপ্তাহে সপ্তাহে একবার আসবো বাড়িতে। ঋতুমও খুব ভালো, ওর বাবা মা আরো ভালো, তারা দিবে। এরই মাঝে নাম এসে দুখানা কালো রঙের ও সাদা রঙের মার্সিডিজ। কালো রঙের মার্সিডিজ থেকে নামলো 2 যুবক। চৌধুরী বাড়ির 2 পুত্র। বড় পুত্র সোমরাজ চৌধুরী ও ছোট পুত্র রিদম চৌধুরী। তাদের এক বোন রিয়া চৌধুরী। আর বাবা মা সাইম চৌধুরী ও রিক্তা চৌধুরী। সাইম চৌধুরীর মা কেয়া চৌধুরী। সোম চৌধুরী ইন্ডাস্ট্রিজ এমডি। তার বয়স 30। তার জিম করা বডি, ফর্সা চেহারার অধিকারী সে। তার এই প্রতিষ্ঠিত হওয়ায় সব মেয়ে পাগল তার জন্য। সে মেয়ে পাত্তা দেয় না। সে তার হৃদয় হরণীর জন্য অপেক্ষা করছে, যাকে সে এক দেখায় ভালো লাগে। পরবর্তীতে সে আর তার দেখা পায়নি। এজন্য সে বিয়ে করলে ওকেই করবে। মুখার্জি বাড়ি। তারা এক এক করে প্রবেশ করলো মুখার্জি বাড়িতে। কেশব মুখার্জি এগিয়ে এসে তাদের বসার ব্যবস্থা করলো। তাদের আপ্যায়নের কোনো ত্রুটি রাখলেন না। সাইম চৌধুরী বললেন, আরে বেই সাহেব, এত আপ্যায়নের দরকার নেই। আমরা তো এখন আত্মীয়। তার কথা মাকে আনুন। হ্যাঁ, ওদের বলছি। অরু, কথাকে নিয়ে আসো। এরই মধ্যে প্রবেশ করলো অরু কথাকে নিয়ে। নীল শাড়িতে কথাকে অন্যরকম লাগছে। রিদম হাঁ করে তাকিয়ে আছে। কাছ থেকে রিয়া ফিসফিসিয়ে বলল, ভাই, নজর লেগে যাবে বৌদির। তবে রে, আমার বউ, আমি তো তাকিয়ে থাকবো। অন্যদিকে সোমরাজ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার হৃদয় হরেনীর দিকে, যার দেখা সে এতদিন পায়নি। কেয়া চৌধুরী বললেন,
নাতবো আমাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার বড় নাতি তো বিয়ে বিয়ে হয়নি, ও তো বিয়ে করতেই চাইছে না। না হলে আপনার ছোট মেয়েকে বউ করলাম নে সোমের সাথে, তাই ছোট নাতিকে বিয়ে দিচ্ছি। সোমরাজ বলল। তা শুনে সোমরাজ ফিসফিসিয়ে বলল, দিতুন, কথাটা ঠিক বলেছ। বললাম না ওই দিন সেদিন হৃদমোহনের কথা। ওই মেয়েটি, ওই পাশের মেয়েটি। প্লিজ দিতুন, কিছু একটা করো। আমি ওকে বিয়ে করব। ওকে আর হারাতে চাই না। কেয়া চৌধুরী বললেন, ওমা তাই, এই সেই মেয়েটি? ও তো ভারী মিষ্টি দেখতে। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। তিনি আলাদাভাবে সোমরাজের বাবা মার সাথে কথা বললেন। তারাও খুব খুশি। কেয়া চৌধুরী বললেন, দেখুন, আমাদের সোমরাজ আপনাদের ছোট মেয়েকে খুব পছন্দ করছে। আমরা চাচ্ছি যে আপনাদের দুই মেয়েকে একসাথে বরণ করতে। কেয়া চৌধুরী বললেন। এই কথাটি অরুর কর্ণকুহর হতেই সে আঁতকে উঠল। সে নির্বিকার চোখে তার বাবার দিকে চেয়ে আছে। এখন একমাত্র ভরসা তার বাবা। কেশব চৌধুরী বলল, আমার ছোট মেয়ের বিয়ে নিয়ে এখন ভাবছি না। ও এখনো পড়ছে, মেডিকেলের জন্য প্রস্তুতি নিচ্ছে। কথার কথা ঠিক আছে, কিন্তু অরু মেয়েটা আমার বড্ড আদরের। ওকে এখন বিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। আর ও এখনো অনেক ছোট। সায়েম চৌধুরী বললেন, অরুমাকে না হয় আমরা পরে বরণ করে নেব। এখন আপাতত কথার সাথে রিদমের বিয়ের কথা আগানো উচিত। এরূপ কথা শুনে সোমরাজ বলল, বড় ছেলে বিয়ে না দিয়ে ছোট ছেলে বিয়ে দিয়ে দিচ্ছ? রিদম, চল একসাথে বিয়ে করব। আর লিসন, কি বললেন আপনি? ওরও অনেক ছোট, অলরেডি 18 রানিং, এখন 19। সো বিয়ে করতে সমস্যা কোথায়? আর পড়াশোনা বিয়ের পরেও করা যাবে। সায়েম চৌধুরী আর ইকতা চৌধুরী সব হতবিহ্বল হয়ে গিয়েছে সোমরাজের কথা শুনে। হৃদম মনে বলছে, ব্রো কি করে অরুকে এক দেখায় এভাবে বলল? সে তো 4 বছরও বাবার মুখের উপর কথা বলেনি। রিয়া হৃদমকে বলল, ভাই, দাদা ভাই যে বিয়ের জন্য ওরুকে এক দেখা এইভাবে বলল, নিশ্চয়ই এতে কোনো ঘাপলা আছে। হৃদম বলল, কিন্তু কথা তো দাদাকে চিনি, ও তো অরু আর দাদা ভাইয়ের ব্যাপারে কিছু বলেনি। রিয়া বলল, সে হয়তো বা জানে না। আর দাদা ভাইয়ের তো হৃদমোহিনী আছে, সে কেন ওরুর সাথে এমন করছে? জানি না রে, তবে অরু মেয়েটা খুব শান্ত আর ভালো। আমাকে নিজের ভাইয়ের মতন মনে করে। এরকম হলে ভালোই হবে। হুম। তাদের কথার মাঝের মুহূর্তে সবাই কিছুক্ষণ নিশ্চুপ ছিল। আর অরু সমীর দিকে তাকিয়ে ভাবছে। লোকটা কিভাবে তাকে না চিনে এতটা কথা বললো? কেশব মুখার্জি বললেন, দেখো সোমরাজ, অরুর আর তোমার বয়সের পার্থক্যটা দেখতে হবে। আর অরু সংসারের কোনো কিছু জানে না। তুমি ছেলে হিসেবে ভালো বিজনেসের কাজ করছো, তুমি ওর থেকে ভালো মেয়ে পাবে। সোমরাজ বলল, মিস্টার মুখার্জি, আপনার মেয়ে আমার হৃদয়ের মধ্যখানে বাস করছে। সে ছাড়া আমি অচল। আর আপনি বলছেন তার থেকে ভালো মেয়ে পাবো? সে ছাড়া কোনো মেয়েকে আমার কখনো ভালো লাগেনি। সো বিয়ে করলে তাকিয়ে করব। আর ওর মেডিকেলের প্রিপারেশনের কোনো ব্যাঘাত ঘটবে না। ও পরীক্ষা শেষে বিয়ে হবে। কেশব মুখার্জি মেয়ের দিকে চেয়ে দেখেন। মেয়ে অশ্রু টলমল করছে। অরু হঠাৎ করে বলে উঠল, করবো না বিয়ে, আমি পড়বো এখন। আমি নিজের স্বপ্ন পূরণ করতে চাই। সোম নিজের হৃদয়হরণীর কথা শুনে ওর দিকে চেয়ে বাঁকা হাসল আর বলল, মিস অরু মুখার্জি, তোমার সাথে একটু পার্সোনালি কথা আছে। এরপর যদি বলো তোমায় বিয়ে করব না, তো করব না। অরু বলল। ওকে, ফাইন, চলুন। তাদের বাম পাশের একটি রুমে নিয়ে আসলো অরু সোমকে। এসেই অরু বলল, কি বলবেন তাড়াতাড়ি বলুন। এত ছটপটানি কি ওরু পাখি? তোমার বোনের দিকে চেয়েছ? যদি তুমি বিয়েতে না বলো, তাহলে তোমার বোনের জন্য ভালো হবে না। কি বলতে চাচ্ছেন আপনি? বোনকে নিশ্চয় অনেক ভালোবাসো। রিদম আমার কথাই মানে, সবসময় সে নিজের ভালোবাসার প্রত্যাখ্যান করতে পারবে। তো বোন যখন ভালোবাসা মানুষটিকে পাবে না, তখন তোর বোনের দুমড়ে মুচড়ে যাওয়া দেখতে ভালো লাগবে। তুই ভালো ভালো বলছে হ্যাঁ বলে দাও। কিছু একটা ভেবে অরু হ্যাঁ বলে দিল আর মনে মনে বলল, আপনার বোনের নয়, আপনার দুমড়ে মুচড়ে যাওয়ার হৃদয় দেখবো মিস্টার চৌধুরী। কথাটা শুনেই সোম বাঁকা হাসলো আর মনে মনে বলল, আমার জিনিস কিভাবে নিজের করব তা আমার ভালোভাবে জানা আছে। তারপরে বলল, সোম, এবার যাওয়া যাক। বলেই সবার সামনে আসলো। সবাই কিছুটা অবাক হলো অরুর হ্যাঁ বলে দেয়াতে। এরপর সাইম চৌধুরী বললেন, তো ওদের সবার এঙ্গেজমেন্ট ডেট ফিক্সড করতে হবে। বাবা, এঙ্গেজমেন্টটা কালকে ঠিক করো। ওর তো পরীক্ষা, যেন কোনো ক্ষতি না হয়। আর পরীক্ষা শেষ হলে বিয়ে হবে। কেশব মুখার্জি বললেন। ওকে, কালকে না হয় আমরা সব আয়োজন করব। কেয়া চৌধুরী বললেন, তাই এই শুভ মুহূর্তে মিষ্টি খেতে হবে না?
কেশব মুখার্জি বললেন। হ্যাঁ কথার মা, মিষ্টি মুখ করাও সবাইকে। কথা একটা রুমে নিয়ে বলল। দেখ করু, আমি জানি তুই দাদাভাইকে মন থেকে মেনে নিসনি, কিন্তু দাদাভাই অনেক ভালো। দাদাভাইকে রিতম বলাই দাদাভাই নিজে বিয়ে না করে তার ছোট ভাইয়ের বিয়ের কথা নিয়ে এসেছে পরিবারকে নিয়ে। আর এখন না হয় দাদাভাই তোকে পছন্দ করছে, তাতে তুই মেনে নিসনি। দেখ দিদি, ওই লোকটা আমায় হুমকি দিয়েছে তোদের বিয়ে ভেঙে দিবে, তাই আমি হ্যাঁ বলেছি। তাহলে বুঝ লোকটা কত খারাপ। এটা হুমকি নয়, এটা দাদাভাই এজন্য বলেছিল যে তুই বিয়েতে হ্যাঁ বলিস। কিন্তু দাদাভাই কত ভালো, মানুষের বাইরে দেখে ভেতর নির্ধারণ করা ঠিক না। আমি তোর খারাপ চাই না, দেখবি দাদাভাইকে মেনে নিস, ভালো থাকবি। ভেবে দেখব। এরই মাঝে রিয়া রুমে এসে রিয়া গিয়ে অরু আর কথার পাশে গিয়ে বসলো। আমি তো খুব খুশি তোমরা দুজনে আমাদের বাড়িতে থাকবে। আমার এত কিউট কিউট বৌদিমণি থাকবে। কথা আর অরু বলল। তুমিও খুব কিউট ননদিনী। থ্যাংক ইউ বৌদিমণি। আমরা এখন চলে যাব। তো মা বলেছিল তোমাদের দুজনকে নিয়ে তার সাথে দেখা করাই। ওকে চলো। তারা তিনজন মিলে একসাথে উঠতেই রিক্তা চৌধুরী তাদের কাছে এলো। রিক্তা চৌধুরী বললেন। তোমরা দুজন আমার মেয়ের মতো। আমি তো খুব খুশি হয়েছি দুই মেয়েকে একসাথে ঘরে তুলে নেব। আমি জানি অরু সোমকে মেনে নিতে পারেনি, কিন্তু সোম অনেক ভালো। সেই ছোট থেকে সে গম্ভীর প্রকৃতির ছিল, পরিবারের সবাইকে অনেক ভালোবাসে। ছোট থেকেই ছেলেটা দায়িত্বশীল, তাই তো খুব কম বয়সে সে চৌধুরী ইন্ডাস্ট্রির এমডি হয়ে গেল। সে একা হাতে নিজের বিজনেস সামলাতো, আর এখন চৌধুরী ইন্ডাস্ট্রির নাম করা বাংলাদেশের সহ অন্যান্য দেশের। আর রিদম তো এসব বিজনেস ভালো লাগে না, এই জন্য সব কিছু নিজের হাতেই করে ছেলেটা। তুমি ভাবছো এই কথাগুলো কেন তোমায় বললাম অরু? অরু নির্বিকার চোখে তার দিকে চেয়ে রয়েছে আর মনে মনে বলছে, লোকটা তার পরিবারের প্রতি কত দায়িত্বশীল। এই জন্য দিয়ে এই কথাগুলোই আমাকে বোঝাচ্ছিল। রিক্তা চৌধুরী কিছুক্ষণ অরুর দিকে চেয়ে আবার বললেন। 2 বছর আগে সোম একদিন খুব খুশি মনেই বাড়ি ফিরেছে। আমি আর ওর বাবা ওকে বললাম সে কি জন্য এত খুশি। সে মাথা চুলকে বলল, আজ একটা মেয়েকে দেখেই চোখ আটকে গেল। সবুজ রঙের শাড়ি দিয়ে আবৃত মেয়েটি শ্যামলা রঙে অপূর্ব লাগছিল। ভেতর থেকে আমার হৃদয় বলছিল সে আমার হৃদমোহিনী। এরই মধ্যে একটা এতিম শিশুকে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করতে সাথে মেয়েটি ওই বাচ্চাকে কিছু টাকাও দেয়। এরকম সহায়তা পরায়ণ মেয়ে আজকাল দেখা যায় না। এরপর থেকে আমার ছেলে তোমাকে খুঁজেই চলেছে, কিন্তু পায়নি। তখন খুব মন খারাপ করতো, কিন্তু যখন তোমায় এখানে দেখলো তখনই ও তোমাকে না হারাবার জন্য এই কথাগুলো বলেছিল। মারে, ও বাইরে থেকে যতটা কঠোর, ভিতর থেকে ততটাই নরম। তুই কি পারবি না আমার সোমকে ভালো রাখতে? রিয়া এতক্ষণে বুঝে গিয়েছে এটাই তার ভাইয়ের হৃদয় হরণী। তারপর অরু বলল, পারবো আন্টি, আপনি ভরসা রাখুন। এ শুনে কথার মুখে হাসি ফুটে উঠল, সাথে রিক্তা চৌধুরীরও। তিনি বললেন, হুম, আন্টি নয়, মা বলো। তুমি আর কথা দুজন আমার মেয়ের মতন। আচ্ছা, এখন আমাদের যেতে হবে, কালকে আবার আসবো। ভালো থেকো দুজন। তারপর সবাই চলে গেল। সোমরাজ অনেক আগেই চলে গিয়েছে অফিসের কাজে। চারিদিকের থিম রোজ গোল্ডেন এবং পার্পেল। এই দুই রং আভিজাত্য এবং স্নিগ্ধতার প্রতীক। ফুল দিয়ে সাজানো হয়েছে প্রবেশপথ এবং টেবিলগুলোতে রয়েছে ছোট ছোট ফুলের তোড়া। ভিন্টেজ স্টাইলে আসবাবপত্র, যেমন কাঠের চেয়ার এবং পুরনো ধাঁচের লণ্ঠন। ফেয়ারি লাইট, প্রচুর গাছপালা, ফ্লোরাল টাচ, ম্যাকারামে হ্যাঙ্গিং এবং রঙিন কুশন, সবকিছুই যেন চোখ ধাঁধানো সৌন্দর্য, যেন এটা কোনো ফ্লোরাল কিংডম। এরই মধ্যে BMW 05 এ প্রবেশ করলো দুই যুবক, সোমরাজ ও রিদম। দুজনকেই কারো থেকে কেউ কম লাগছে না। সোমরাজ পরেছে রোজ গোল্ডেন কালারের মখমলের মতো জমকালো কাপড়ের শেরওয়ানি, সাথে একটি জমকালো দোপাট্টা সাজে বাড়তি আকর্ষণ যোগ করে। হাতে একটি কালো রঙের রিস্ট ওয়াচ এবং লোফার, সব মিলিয়ে সোমরাজকে অসম্ভব সুন্দর লাগছে। অন্যদিকে রিদম পার্পেল কালারের শেরওয়ানি কার্টের ব্লেজার, অ্যাসিমেট্রিক্যাল কুর্তা, সাথে আছে হাতে মানানসই রিস্ট ওয়াচ, লোফার। তারা দুজন স্টেজে বসে অপেক্ষা করছে প্রেয়সীর জন্য। অপেক্ষার প্রহর গুনছে। তাদের দুজনকেই দুই রাজপুত্র লাগছে। সোমরাজ বসেছে রোজ গোল্ডেন কালারের সিংহাসনে আর রিদম পার্পেল কালারের সিংহাসনে। ভ্যানুতে করে দুই রমণীর প্রবেশ। দুইজনকেই একসাথে দুই স্বর্গীয় অপ্সরী লাগছে দুজনকে। চারদিকে ফুলের বাহার, সাথে ফুল দিয়ে
ছিটিয়ে তাদের দুজনকে স্বাগতম জানাচ্ছে। আর দুই রাজপুত্রের দৃষ্টি আটকে গিয়েছে দুই রাজকন্যার উপর। ওরও পরেছে রোজ গোল্ডেন কালারের একটি ফ্লোরাল লেহেঙ্গা, যার কারুকাজে তাকে মনে হচ্ছে যেন কোনো এক পরী। লম্বা চুলের জন্য হালকা কার্ল করে খুলে রাখা, সাথে রয়েছে ডায়মন্ডের একটি নেকপিস, ইয়াররিং, একটি ছোট ফ্লোরাল পার্স। সব মিলিয়ে ওরুকে পুরোই পরী লাগছে। কথা পড়েছে পার্পেল কালারের ফ্লোরাল গাউন, যেটি ফ্লোর লেন্স, চুলগুলো ফিস্টেল ব্রেড করে রাখা, সাথে রয়েছে গলায় কুন্দনের মালা ও ইয়াররিং, সাথে একটি ছোট্ট পার্স। সব মিলিয়ে কথাকে প্রিন্সেস লাগছে। ওরও সোমের চোখাচোখি হতেই চোখ সরিয়ে নিল সোম। সোমকে কখন থেকেই দেখে যাচ্ছে সে, অথচ সে তা চায়নি। কিছুটা মন খারাপ হলেও কালকের কথা মনে হতেই শান্ত হয়ে যায়। কাল কত ভেবেছে সোমের কথা, সব মিলিয়ে পছন্দ হয়ে যায় তার। এসব ভাবতেই রিয়ার কথায় ধ্যান ভাঙে। সে বলে, আরে বৌদিমণি, ওদিকে দেখো, দাদাভাই তোমার দিকে হাত বাড়িয়ে আছে। শুনেই কিছুটা লজ্জা লাগলো অরুর। সে হাত বাড়িয়ে দিতেই টাইট করে টান মারতেই সোজা সোমের বুকে এসে পড়ল। সবাই হুল্লোড় করে উঠল। এদিকে কথাকেও রিদম হাত বাড়িয়ে তুলে নিল। রিদম কথাকে ফিসফিসিয়ে বলল, আজকে কিন্তু তোমায় হুড়পড়ির থেকে কম লাগছে না, আর আমি তো কন্ট্রোল করতে পারছি না। এ কথা শুনে কথা যেন লজ্জায় মিয়ে গেল আর বলল, যা দুষ্টুলু, এভাবে কেউ বলে নাকি? কেন বলবো না? আমার বউ পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণী, তাকে বলবো না তো পাশের বাসার আন্টিকে বলবো? এই বদলোক, এসব বললে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিব। ওকে বাবা, আমি আর কোনো কথা বলছি না। অরুকে নিয়ে সোম সিংহাসনে বসলো। তারপর তাদের কিছু ফটো সেশন চলল। তারপর গুরুজনরা সবাই মিলে তাদের আশীর্বাদ দিলেন। পরবর্তীতে তাদের সেই শুভক্ষণের বাগদান সম্পন্ন হলো। সোম তো আংটি পরিয়ে হৃদমোহিনীর হাতে চুমু দেয়। সেই আবেগঘন মুহূর্ত একটি ছবি তোলা হয়। সোম অরুর কানে কানে বলে, আজ থেকে ইউ আর অনলি মাইন। কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। নাই আকাশ, বাতাস, নাই মাটি, কোনো কিছু তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। অরু সোমের কথা শুনে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করলো, কারণ এই লোকটা তার জন্য এতটা পাগল। কোনো মেয়েই চায় না তার প্রণয় পুরুষ তার জন্য পাগলামি না করুক। প্রতিটা মেয়েই চায় তার ব্যক্তিগত পুরুষ শুধু তার জন্যই পাগলামি করুক। সে সোমকে বলল, আপনি আমার জন্য এমন অভিব্যক্তি প্রকাশ কেন করেন? সোম অরুকে একটু হাত বাড়িয়ে জড়িয়ে ধরল অরুকে এবং বলল, ভালোবাসি যে, এজন্য। অরু অবাক নয়নে চেয়ে রইল মানুষটার দিকে। এরপর সোম অরুকে বলল, চলো রিদমের এঙ্গেজমেন্ট দেখে আসি। কারণ সোমের পরে রিদমের এঙ্গেজমেন্ট হবে এই জন্য। সোম অরুকে হাত বাড়িয়ে নিয়ে যেতে লাগলো কাঙ্ক্ষিত স্থানে। তারা একটি চেয়ারে বসে। হঠাৎ করেই একগুচ্ছ ফুল এনে হাতে দেয় সোম আর বলে, এটা তোমার সাথেই মানায়। তোমাকে তো আজ ফ্লোরাল প্রিন্সেস লাগছে। অরু তার প্রণয় পুরুষের প্রশংসায় তার মনে আনন্দের দোলা লাগলো। সে মৃদু স্বরে বলল, থ্যাংক ইউ। এইদিকে রিদম ও কথার বাগদান সম্পন্ন হতেই হাততালির শব্দে তাদের ধ্যান ভাঙল। এরপর এক এক করে সব গুরুজনরা তাদের আশীর্বাদ দেন। এরপর সোমের ফ্রেন্ডরা বলে উঠল, না, আমি এখন সেরকম ভাবে পারি না, প্লিজ বলিস না। এর মাঝেই রিয়া বলল, প্লিজ ভাই, এখন আমাদের বৌদির জন্য একটা গান হওয়া চাই। সবার জোড়াজুড়িতে গান গাইতে রাজি হয় সোম। তারপর অরুর দিকে চেয়ে গিটার নিয়ে এসে টুংটাং আওয়াজ বের হতেই সেই কণ্ঠে গেয়ে উঠল, তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। পরবর্তী লাইন আপনারা শুনে আসুন। গান শেষ হতেই সবাই হাততালি দিয়ে উঠে। অরুর পানে চেয়ে উঠলে অরু নির্বাক হয়ে আছে তার পানে। অরু তো নিজেই ভাষা হারিয়ে ফেলেছে এত সুন্দর কণ্ঠে গান শুনে। সোমরাজ তার কাছে এসে বলে উঠল, কে ভালো হয়নি গান? সত্যি বলতে অনেক অনেক সুন্দর কণ্ঠ আপনার। আমার হৃদয় শীতল হয়ে গেছে। সে ঠোঁট কামড়ে বলে উঠল। তাই বুঝি? অরু মাথা নিচু করে বলে উঠল, হুম। রিদমের কাজিন ও কথার সবাই বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সোম বলল, আমি রাজি আছি। ওদিক থেকে অরু কিছুটা লজ্জা পাচ্ছিল, তাই সবার মধ্যে রিদমের কাজিন রুষা বলল। অরু রাজি না হলেও সবার জোরাজোরিতে রাজি হলো। অরু ও সোম স্টেজে উঠল, আর পাশ থেকে সাইড সাউন্ড ভাসছে।
ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा कहाँ दो दिलों ने कि मिलकर कभी हम न होंगे जुदा ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा। ওরুকে টান মেরে নিজের দিকে ঘুরিয়ে বুকে এসে পড়ল। এরপর তারপর ওরুর চুলগুলো কানে গুজে দিল। ये क्या बात है आज की चांदनी में कि हमको गए प्यार की रागिनी में ये बाहों में बाहें ये बाहों की निगाहें लो आने लगी जिंदगी का मजा ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा। হাত ছেড়ে দিয়ে দূরে গিয়ে কাঁধে মুখ ডুবিয়ে রাখলো। কাঁধ থেকে কান পর্যন্ত মুখ আনে, তারপর কানের লতিতে কিস করে। তারপর ওরু ও শেরওয়ানিতে হাত কুঁচকে ফেলে। सितारों की महफिल ने करके इशारा कहा अब तो सारा जहां है तुम्हारा मोहब्बत जवा हो खुला आसमां हो करे कोई दिल आरज़ू और क्या ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा। চোখে চোখ, তারা হাজারো কথা বলছে। তারপর ওরুকে পেছন থেকে জড়িয়ে ধরে। এরপর হাত গলিয়ে দিল ওনার ফাঁকে উদরে। कसम है तुम्हें तुम अगर मुझसे रूठे रहे सांस जब तक ये बंधन न टूटे तुम्हें दिल दिया है ये वादा किया है ये वादा किया है सनम मैं तुम्हारी रहूंगी सदा ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा कहाँ दो दिलों ने कि मिलकर कभी हम न होंगे जुदा ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा। শম তো ওরুতে মত্ত হয়ে গিয়েছে। ওরু লজ্জায় লাল হয়ে গিয়েছে। সবার হাততালিতে তাদের ধ্যান ভাঙে। এরপর সবাই তাদের ড্যান্স পারফরমেন্স করে। এরপর রিদম ও কথার পারফরমেন্সের জন্য ডাকা হলো। পার্পেল কম্বিনেশনে একটি জুটিও স্টেজে এসে দাঁড়ালো। কথা ও রিদম ও সোমদের মতো অনেক সুন্দরভাবে ড্যান্স পারফরমেন্স করলো। এরপর শেষ হলো অনুষ্ঠান। দুই জুটি কিছুক্ষণ পর তাদের প্রিয় মানুষকে পাবে। এইদিকে সোমের মাথায় চলছে অন্য কিছুর পরিকল্পনা, যে পরিকল্পনায় ওরু ও তার ফিউচার। এরপর বেশ কিছুদিন কেটে গেল। ওরু খুব মনোযোগ দিয়ে দি মেডিকেল নামক বইটি পড়ছিল। সে এখন কঠোর পরিশ্রম করে যাচ্ছে তার স্বপ্ন পূরণের জন্য। চোখের নিচে খানিকটা কালিও পড়েছে। অনেক গভীর রাত পর্যন্ত সে পড়ে। আস্তে আস্তে ঘনিয়ে আসছে মেডিকেলের ভর্তি পরীক্ষার তারিখ। যতই পড়ছে যেন শেষই হচ্ছে না। সবাই তার জীবনের ব্যস্ত মুহূর্ত পার করছে। সোমের নিজের ব্যবসা আরো ভালোভাবে দাঁড় করানোর জন্য রাশিয়া যেতে হবে 6 বছরের জন্য। সে ওরুকে বলেছিল যে যাওয়ার দরকার নেই, আপনি আমার জন্য কখনো নিজের ব্যবসার ক্ষতি করবেন না, আমি সবসময় আপনার পাশে আছি। সেও ভরসা পায় আর এই উদ্দেশ্যে তার ও অরুর ফিউচার ব্রাইডের জন্য ভূমিকা পালন করেন। সে অরুর ভর্তি পরীক্ষার পর চলে যাবে শুধু রাশিয়ায়। আর কথা ও রিদমের বিয়ে হবে অরুর পরীক্ষার পরপরই। সোম উপস্থিত থাকবে না। সোম চায় না ওদের দুজনের জন্য তাদের ফিউচারে ব্যাঘাত ঘটুক, তাই অরুর পরীক্ষার পর ওদের বিয়ে হবে। রিয়া এখন এসএসসি দিবে, সেও ব্যস্ত হয়ে গিয়েছে। এদিকে কথা আর রিদমও ওদের ভার্সিটি লাইফ নিয়ে ব্যস্ত। ওদের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে। এখন ওরা দুজন একান্ত সময় কাটাচ্ছে। এই তো একদিন বৃষ্টি রমরমা মুহূর্তে ওরা দুজন মিলে বৃষ্টি বিলাস করেছে। কথা পড়েছিল নীল রঙের একটি শাড়ি, যা ওকে অপরূপ রূপসীতে পরিণত করেছে। রিদম চেয়ে রয়েছে কথার দিকে। সে বলে উঠল, উফ, এই জ্বালা সহ্য হয় না প্রাণের প্রিয়তমা। তোমাকে দেখার পিপাসা হয়তো কোনো দিনও মিটবে না। হয়েছে, এসব নাটকীয় ভঙ্গিতে কথা বলা কোন দিন শিখেছো? ধরো, প্রেম করতে ওসব শেখা লাগে নাকি? জাস্ট ফিল নিতে হয়। আর তুমি শুধু আমার মোডের 12টা বাজাও। কি এত বড় কথা? আমি তোমার মুডের 12টা বাজাই? করবো না তোমায় বিয়ে, চলে যাচ্ছি। প্লিজ লক্ষ্মীটি, এমনটা করো না আমার সাথে, তাহলে আমি তো মরেই যাব। বলেই কথা হাত দিয়ে ঠোঁট ঢাকতেই ও বলল,
অমন কথা কখনো বলো না। যতই ঝগড়া হোক কখনো আমাকে ছেড়ে যেও না। বলেই জড়িয়ে ধরল রিদমকে। রিদমও প্রেয়সীকে বলল, না, আমাদের দেহ হয়তো দুটো, কিন্তু আত্মা একটা। কেউ আমাদের আলাদা করতে পারবে না। বলেই আবেগে ঠোঁট ডুবিয়ে দেয় কথার ঠোঁটে। এভাবে কয়েক মুহূর্ত পার হলো। তারা দুজন দুজনে মত্ত হলো, যেন দিন দুনিয়ার খবর নেই। কথা যখন হুঁশ পেল তখন সে খুব জোরালো ধাক্কা মারলো রিদমের বুকে। আর রিদম বলল, দেখো রিতম, তুমি কষ্ট পাবে জানি তো। এখন আমাদের এসব করা ঠিক না। বিয়ের পর এসব পাবে, প্লিজ। ওকে লক্ষ্মীটি, এখন করব না। অ্যাকচুয়ালি কন্ট্রোললেস হয়ে গিয়েছি এই জন্য। এরকম ভুল যেন আর হয় না। ওকে। বলেই তারা বৃষ্টি উপভোগ করতে লাগলো। আর কথা তো বৃষ্টির ফোঁটাগুলোকে ছুঁয়ে দিচ্ছে আর হাসছিল, যা দেখে রিদম প্রাণ ভরে দেখতে লাগলো প্রেয়সীকে। এইদিকে ওরও আজ খুব উদ্বিগ্ন। আজ থেকে তার পরীক্ষা শুরু হবে। সে গোলাপ ঠাকুরের সামনে বসে পুজো করছে। পুজো শেষ হলে বলতে লাগলো, প্লিজ গপু সোনা, আজ পরীক্ষাটা যেন ভালো হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়, এটা আমার জন্য খুব জরুরি। এরপর বেরিয়ে পড়লো সোমরাজের সাথে। সোমরাজ অরুর মা বাবাকে বুঝিয়ে সে নিজে যাবে অরুকে, কারণ অরুকে নিয়ে আর সময় দিতে পারবে না। পরশু তার ফ্লাইট। সে অরুকে বলতে লাগলো, অরু, ভালো করে পরীক্ষাটা দিও। এটা তোমার ভবিষ্যৎ। আর আমি রাশিয়া গেলে বেশি কথা বলতে পারবো না। বুঝই তো, অনেক কাজ, ব্যস্ত সময় পার করতে হবে। বাট যখনই টাইম পাবো তখনই ফোন করব। ওকে যান। নিজের খেয়াল রাখবেন, ফোন করবেন প্লিজ প্রতিদিন। অরু বলতে পারলো না, কাঁদতে লাগলো। আর সোম বুকে জড়িয়ে নিল। এভাবে অরুর পরীক্ষা শেষ হতেই সোমরাজের ফ্লাইটের দিন চলে এলো। নিজের প্রিয় মানুষের বিদায় দেওয়ার কত কষ্টের। অরু তো কান্না করে দিয়েছে। সবাই খুব অবাক হয় ও খুশিও হয়, কারণ সে মেয়েটা বিয়ের জন্য মানছিলই না, সে এখন তার প্রিয় মানুষের জন্য কান্না করছে। কথা ওরকে সান্ত্বনা দেয়। এরপর সোম প্লেনে উঠে যায়। নিচের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তার ভেতর ফেটে যাচ্ছে কান্নায়। ঠোঁট কামড়ে আটকে রেখেছে। রাশিয়ায় ফ্লাইট পৌঁছাতেই সোম একটা বড় লাক্সারি রুম বুক করে। ওর ফোনে কল দিল, কিন্তু ধরে যা শুনলো তাতে সে বাকরুদ্ধ হয়ে গেল। রাশিয়ায় যেতে বাংলাদেশের সময় লাগে 2 দিন। সে মস্কো শহর থেকে তার চৌধুরী ইন্ডাস্ট্রির একটি ব্রাঞ্চ সেখানে প্রতিষ্ঠিত করবে। ওর মেডিকেলের রেজাল্ট বের হয়ে গিয়েছে এরই মধ্যে। সোম তো বাকরুদ্ধ হয়ে গেল। ওরু ফাইনালি মেডিকেলে চান্স পেয়েছে। সে চায় ওরু নিজেকে প্রতিষ্ঠিত করুক, নিজের স্বপ্ন পূরণ করুক। এ খবর শুনে সোম তো আনন্দে আত্মহারা হয়ে গেছে। সে ওরুকে কংগ্রাচুলেশন করে তার সাকসেসের জন্য। সে দেখেছে মেয়েটা কম কষ্ট করেনি, দিনরাত পড়াশোনা করেছে, অবশেষে সফল হলো। সে ওরুকে কল কেটে ভিডিও কল দিল। দেখলো ওরু কান্না করে দিয়েছে। তাকে দেখে হয়তো প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরার আনন্দে উপভোগ করতে পারত, কিন্তু সেটাও পারছে না। সোম বলে উঠল, You know, I'm so happy to see this news. But why are you crying on this memorable day, Jan? কাঁদো কাঁদো মুখে বলে উঠল, বিকজ আই ডোন্ট হ্যাভ মাই লাভিং পার্সন ইন দিস মোমেন্ট। I'm always with you, Jan. Don't cry, okay? হোয়াট আর ইউ ডুইং নাও? I just came into room and called you. ওকে, নাও আই এম গোয়িং অন ওয়াশরুম, বাই। Okay, and take care, Jan. বলেই মুচকি হেসে ওয়াশরুমে ফ্রেশ হতে আসলো। তারপর জার্নির জন্য সারা শরীর ক্লান্ত হয়ে গিয়েছে, তাই ঘুমিয়ে গেল। ওইদিকে অরু ওই সুখবরের জন্য সোমের পরিবার অরুর পরিবার নিমন্ত্রণ করেছে, তাই অরু সহ সবাই চলে গেল চৌধুরী বাড়িতে। অরু তো অবাক, তার তো এই বাড়িটি বাড়ি কম রাজমহল মনে হচ্ছে। এত সুন্দর আলিশান ডুপ্লেক্স বাড়ি। যদিও অরুদের বাড়িও কম নয়, তবুও সোমের বাড়ির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে চারদিকের বাহারি রকমের ফুলে, যা অরুর অনেক ভালো লেগেছে। এরই মাঝে তারা পৌঁছে গিয়েছে সদর দরজায়। রিক্তা চৌধুরী এসে দরজা খুলে আলিঙ্গন করলো অরু ও কথাকে। ওরা দুজনও পরম যত্নে আলিঙ্গন করলো। রিক্তা চৌধুরী বললেন, কংগ্রাচুলেশন অরু, তোমরা এসেছো, আমি খুব খুশি হয়েছি। আর কয়েকদিন পর তোমরা একেবারে আসবে। অরু বলল, হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে আপনার সাথে থাকতে। তাই বুঝি? আচ্ছা, তোমাকে কি সোম ফোন করেছে? হ্যাঁ, ও তো এতটা জার্নি করে এখন ঘুমিয়ে গেছে। ও, আমাকেও করেছিল। তা কথা মা, তুমি কি কাউকে খুঁজছো? ওই রিদম কোথায়? ও তো একটু বেরিয়েছে বন্ধুদের সাথে, এই তো চলে আসবে। ও, আরে
দেখো তোমাদের এখানে দাঁড়িয়ে রেখেছি। বিআই সাহেব ও বিয়ান সাহেবা, চলেন ড্রয়িং রুমে। এরপর রিক্তা চৌধুরী মিস্টার মুখার্জি ও মিসেস মুখার্জির সাথে গল্প করতে লাগলেন। ওইদিকে রিয়া তার রুম থেকে বেরিয়েই এসে অরুকে ও কথাকে জড়িয়ে ধরল। রিয়া বলল, আমার বৌদিমণিরা। অরু ও কথাও বলল। আমাদের সুইট ননদিনী। তারপর রিয়া অরুকে কংগ্রেচুলেশন জানালো। অরু বলল, ধন্যবাদ। তুমি কেমন আছো? এই তো ভালো। কিরে ভাইয়া, বৌদি আশায় বন্ধুদের রেখে চলে আসলি? রিদম কিছুটা মাথা চুলকে বলল, না, এই জন্য আসিনি। বাড়িতে নতুন অতিথি এসেছে, তাদের আপ্যায়ন করতে হবে না? তাই বুঝি? তাহলে কথা বৌদি ভাইকে না, সবাইকে। একটা লাগিয়ে দেব। বড় ভাইকে যাতা বলছিস? ওকে ওকে, আমরা বুঝেছি কথা বৌদি ভাইকে নেওয়ার জন্য এসেছো। যাও যাও, নিয়ে যাও। অরু, এই নাও, তোমাকে আমার পক্ষ থেকে এই ছোট্ট গিফট আর কংগ্রাচুলেশন। না না, রিদম দা এইসবের দরকার নেই। নাও, নইলে তোমার দেবর কিন্তু খুব রাগ করবে। ওকে দেবরজি। কথা আছে, আসো তো একটু। বলেই কথাকে নিয়ে সেখান থেকে প্রস্থান করলো রিদম। অরু ওদের যাওয়ার পানে চেয়ে বলল, কথা আর রিদম দাকে প্রচুর সুন্দর জুটি লাগে, তাই না? তোমাকে আর দাদা ভাইকেও খুব সুন্দর লাগে। তাই? আচ্ছা, তোমার এসএসসি প্রস্তুতি কেমন চলছে? অনেক ভালো, কিন্তু পদার্থবিজ্ঞান মাথায় ঢোকে না বৌদি ভাই। পদার্থবিজ্ঞান তো সূত্র বুঝলে ইজি। তা কোন চ্যাপ্টারটা পারো না? সব চ্যাপ্টারই অনেক কঠিন লাগে, স্যারের কিছুই মাথায় ঢোকে না। ওকে, তুমি স্টাডি রুমে নিয়ে যাও আমায়। এরপর রিয়ার স্টাডি রুমে এসে রিয়াকে পদার্থবিজ্ঞানের যাবতীয় সাজেশন প্রস্তুত করে বুঝিয়ে দিল। রিয়া তো অনেক খুশি। সে পদার্থবিজ্ঞানের এখন সবকিছুই অরুর কাছ থেকে আয়ত্ত করতে পেরেছে। এইদিকে রিদম কথাকে ধরে আনায় কথা বলল, ওভাবে ছোট মানুষের সামনে ধরে আনলে কেন? ওরা কি বুঝবে? রিদম বলল, ওরা ছোট মানুষ, তাতে কিছু যায় আসে না। আচ্ছা, তুমি তো বলেছিলে ফাইনাল ইয়ারে পরে একটা চাকরি করবে, তারপর বিয়ে। আরে, আমি চাকরির জন্য চেষ্টা করতেই ওই বাবার বন্ধু তার কলেজের প্রফেসর হিসেবে নিযুক্ত করেছে। সেটা তোমাকে জানাতেই এইখানে আসা। সত্যি? ফাও! আর সবাইকে জানিয়েছো? না, শুধু মা বাবা জানে আর তুমি। ও, দাদা ভাইকে জানাওনি? না, ও তো এখন রেস্ট করছে, তাই আর বিরক্ত করিনি। জানো, আমি একটা বিষয় নিয়ে ভাবছি। কি নিয়ে কথা? অরু আর দাদা ভাইকে নিয়ে। ওদের মাঝে আন্ডারস্ট্যান্ডিং হয়নি, তার আগে ওদের সম্পর্কে দূরত্ব নামক শব্দটা এসে গেল। কিন্তু আমার দাদা ভাই তার হৃদয় মোহিনীকে কখনো ভুলবে না। সে এমন নয়, সে অরুর প্রতি অনেক পসেসিভ। আমিও জানি অরু অনেক চাপা স্বভাবের, কোনো কষ্ট পেলে কারোর সাথে শেয়ার করে না। আজ পর্যন্ত কোনো ছেলের সাথে কথা বলেনি, কিন্তু ওদের বিয়েটাও যদি আমাদের সাথে হতো তো অনেক মজা হতো। সবই পরিস্থিতি, না হলে এমনটা হতো না। এই বলেই দীর্ঘশ্বাস ছাড়ল রিদম। রিক্তা চৌধুরী তাদের ডেকে পাঠিয়েছে। সবাই ড্রয়িং রুমে এসে জড়ো হয়েছে। তবে কেয়া চৌধুরী এখানে নেই, কারণ উনি গ্রামে থাকতেই ভালোবাসেন। তিনি গ্রামের সেই মিষ্টি বাতাস, প্রাণোচ্ছল আবহাওয়া কোনো কিছুই ছাড়তে পারেননি। তাই তো শহরের বদ্ধ জায়গায় তার দম বন্ধ হয়ে আসে। এখানে এসেছে সে নাতিদের জন্য উপযুক্ত পাত্রীদের দেখতে। তিনি দুই নাতিকে প্রচুর ভালোবাসেন, তাই তো নাতিদের দেখতে শহরে যান। দুই নাতিদের জানো এই কেয়া চৌধুরী। ড্রয়িং রুম, সবাইকে নিয়ে খাওয়ার টেবিলের বরাদ্দকৃত চেয়ারে নিয়ে বসালেন সাইম চৌধুরী অতি আপ্যায়নের সহিত। খাবার টেবিলে রয়েছে কত রকমের খাবার, ইয়াত্তা নেই। সবই অরুর পছন্দের খাবার। অরুও কথা বলছে যে তারা কত ভাগ্যবান এমন শাশুড়ি পেয়ে। সব রান্নাই রিক্তা চৌধুরী রেঁধেছেন। অরুর বাবা বললেন, বিআইন সাহেবার রান্না সত্যিই অতুলনীয়। রিক্তা চৌধুরী বললেন, তাই? তাহলে একটু বেশি করে খান। বলেই তিনি অরুর বাবার প্লেটে আরো খাবার ঢেলে দিলেন। সবাই হাসির রোল পড়ে গেল। অরু বলেছে, আন্টি সরি মা, আমায় প্লিজ এরকম রান্না করা শেখাবেন প্লিজ। তুই তো এখন অনেক ছোট, তুই এসব বিয়ের পর আস্তে আস্তে শিখবি। আমিও কিন্তু রান্না পারি, কিন্তু আপনার মতো না। ওকে, এখন পড়াশোনার দিকে নজর দে, বিয়ের পর শিখিয়ে দেবো। কথা বলল, মা, তোমার তো আলুর দমটা বেশ লেগেছে, আজকে পুরো চম্পেশ করে খেয়েছি। অনিমা মির্জা বললেন, সত্যি বিয়াইন,
আপনার রান্না খেয়ে যেন মুখে লেগে গেল। রিক্তা চৌধুরী মুচকি হেসে বললেন। তাহলে প্রতিদিন চলে আসবেন এমন খাবার খেতে। অনিমা মির্জা বললেন। কি যে বলেন না বেআইন সাহেবা। তারপর তারা সবাই মিলে আরো কিছুক্ষণ সেখানে থেকে তাদের সাথে খোশ গল্প করেন। এরপর তাদেরকে অরুর বাড়ি যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলো। পরের দিন অরু 7 দিন পর মেডিকেলের পড়াশোনা শুরু হয়ে যাবে, তাই সে সকাল 8টা বেজে গেলে কিন্তু ঘুম থেকে ওঠেনি। ছুটির সময় কেউ ঘুমাবে না বলুন তো? অনিমা দেবী কয়েকবার ডেকে গেলেন, কিন্তু হুঁশ নেই মেয়েটির। তিনিও আর ডাকলেন না। ঘুমোক, মেয়েটি 2 দিন পর থেকে তো এইরকম রেস্ট করতে পারবে না। অন্যদিকে সোমরাজ তার আভিজাত্যে গড়া বিশাল বিল্ডিং এর দিকে তাকিয়ে আছে, যেটি অবশ্য করছে রাশিয়ার মস্কো শহরে। সে হোটেল থেকে নিজের ফ্ল্যাটে চলে আসে, যেটি সে কিনে রেখেছিল তার ফ্ল্যাটের কাছেই। তার আভিজাত্যে গড়া অফিস পুরো বিল্ডিং কালো রঙের ছোঁয়ায়, যার উপরে গোল্ডেন নেমপ্লেট চকচক করছে সোমরাজ চৌধুরী অ্যান্ড ইন্ডাস্ট্রি। সে ধোয়া উঠানো কফি খাচ্ছে আর এক মনে সেই দিকেই চেয়ে আছে। হঠাৎ করে ওর কথা মনে পড়ল। ঝটফট ফোন দিল, কিন্তু কয়েকবার ফোন কেটে যেতেই রিসিভ হলো। ওরু ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যালো, কে বলছেন ভাই? এত সকালে কেন ডিস্টার্ব করছেন? আমি তোমার ভাই, তাই না? শুনতে ওরু ফোনের কলের দিকে দেখলো। লাফ দিয়ে সেভ করা দেখতেই ওর চোখ কপালে উঠে গেল। ঢোক গিলে বলল, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি আপনি কল দিয়েছেন। আমি ঘুমের ঘোরে ফোন করেছি। এত বেলা পর্যন্ত ঘুমে? বাহ। তো কাল আমাদের বাড়িতে গিয়েছিলে, কেমন লাগলো শ্বশুরবাড়ি? অনেক ভালো, বিশেষ করে আপনার মা, তার রান্না অপূর্ব। হ্যাঁ, মাই রান্নার ওয়ার্ল্ড দ্য বেস্ট। ভিডিও কল দিচ্ছি, রিসিভ করো। ওরুর ফোনে তৎক্ষণাৎ আরেকটি রিং ভেসে এলো। ভ্রমর রে, যেটি তার অনেক প্রিয় একটি গান। ফোন ধরতেই ভেসে এলো এক জেন্টলম্যানের অবয়ব, একটা কালো স্যুট ও সাদা শার্ট পরিহিত। সোমকে অসম্ভব সুন্দর লাগছে। ওরু তো সোমকে এভাবে দেখেই রাগী কণ্ঠে বলল, আপনি এমন ড্রেস আপে কোথায় যাচ্ছেন? যেখানেই যান তো স্টাইল করে যাবেন না, নইলে কোন ক্ষেতের কোন শাকচুনি আপনাকে নিয়ে যাবে। আমি যা কিছুতেই হতে দিব না। সোম তো অরুর এইরকম রণচণ্ডী ফেস দেখে পুরো থ হয়ে গিয়েছে। ওরু তো এইরকম মেয়ে নয়। ওরু মনে হয় জেলাস, তাই তো একটু সুর টেনে বলল, হুম, আর রাশিয়া অনেক সুন্দরী মেয়ে আছে। আমি তো ভাবছি ওখান থেকে বিয়ে করে দেশে ফিরবো, আর তুমি কাউকে বিয়ে করে নিও। কি? আপনি ওখানকার মেয়েদের ইতিমধ্যে দেখেও ফেলেছেন, আর আমায় বলছেন আমি অন্য কাউকে বিয়ে করব? সাহস থাকলে করে দেখান রাশিয়ান মেয়েকে বিয়ে। আমি আপনার সংসারে গিয়ে আগুন লাগিয়ে দিয়ে আসবো। বলেই থামলো। যে সোম তাকে এভাবে বলল কিভাবে? সোম তো পুরোই অবাক। সে এবার অরুকে সামলাবে কিভাবে? সোম ঢোক গিলে বলল, আমার হৃদয় মোহিনী, আমি তো জাস্ট ফান করছি, তুমি এভাবে নিও না প্লিজ। অরুজান, লুক, ইউ আর সো বিউটিফুল লেডি ইন মাই আইস। তাই আমার কাছে এত সুন্দরী বউ থাকতে কোথাকার কোন মেয়েকে বিয়ে করব? কিভাবে? তোমাকে ছাড়া পুরো আমিটাই অচল। অরু বলল, ইটস ওকে, নেক্সট টাইম এরকম করবেন না। করলে আমি আর কথাই বলবো না আপনার সাথে। ওকে জান, আর হবে না, বাই। আমি অফিস যেতে হবে। ওকে, বাই অ্যান্ড টেক কেয়ার। বলতেই ফোনটা রেখে দেয় সোম। বেরিয়ে পড়ে নিজ কর্মস্থলে। তার বিশাল বিল্ডিংয়ে 19 তলা বিশিষ্ট সোমরাজ চৌধুরী অ্যান্ড ইন্ডাস্ট্রি। সেখানে ইন্টারন্যাশনাল পর্যায়ে পোশাক রপ্তানি করা হয়। এর জন্য সে বিভিন্ন তলা বিভিন্ন সেক্টরে ভাগ করে দিয়েছে। রাশিয়া সহ উন্নত মানের কাপড় সেখানে প্রচুর পরিমাণে তৈরি হয়। প্রথম তলা গ্রাউন্ড ফ্লোর, প্রধান অভ্যর্থনা, ভিজিটর গ্রাউন্ড এবং একটি ছোট্ট ক্যাফে। দ্বিতীয় তলা কোম্পানির সর্বশ্রেষ্ঠ ডিজাইন এবং পণ্য প্রদর্শনের জন্য একটি বিশাল শোরুম। এখানে গ্রাহকরা পণ্য মান এবং বৈচিত্র্য দেখতে পারে। তৃতীয় তলা ক্লায়েন্ট মিটিং রুম এবং কাস্টমস সার্ভিস সেন্টার। চতুর্থ ও পঞ্চম তলা ডিজাইন স্টুডিও এবং গবেষণা ও উন্নয়ন R&D বিভাগ। এখানে ডিজাইনাররা নতুন ফ্যাশন ট্রেন্ড নিয়ে কাজ করেন এবং নমুনা তৈরি করেন। অত্যাধুনিক CAD বাই CAM স্টাফ ওয়ার্ক এবং 3D প্রিন্টার ব্যবহারের সুবিধা রয়েছে। ষষ্ঠ ও সপ্তম তলা প্রোডাকশন প্ল্যানিং এবং কোয়ালিটি কন্ট্রোল QC বিভাগ। উৎপাদন প্রক্রিয়া নিয়ন্ত্রণ এবং পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য অত্যাধুনিক ল্যাবরেটরি সংরক্ষণ রয়েছে। অষ্টম নবম তলা সোর্সিং ও সাপ্লাইং চেঞ্জ ম্যানেজমেন্ট বিভাগ। কাঁচামাল সংগ্রহ এবং সরবরাহকৃত সংস্কৃত ব্যবস্থাপনার কাজ এখান থেকে সম্পন্ন হয়।
10ম ও 11 তলা। মানব সম্পদ, HR বিভাগ এবং প্রশিক্ষণ কেন্দ্র। কর্মীদের নিয়োগ, প্রশিক্ষণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড এখানেই পরিচালিত হয়। 12 ও 13তম তলা। ফিনান্স, অ্যাকাউন্টস এবং লিগ্যাল বিভাগ। কোম্পানির আর্থিক ব্যবস্থাপনা এবং আইন বিষয়ক এখানে দেখাশোনা করা হয়। 14তম মার্কেটিং ও সোশ্যাল বিভাগ। পণ্যের প্রচার, বাজার গবেষণা এবং বিক্রয় প্রক্রিয়া নির্ধারণের কাজ পরিচালিত হয়। 15 তলায় সিনিয়র ম্যানেজমেন্টের কার্যকর। বিভাগীয় প্রধানদের ব্যক্তিগত অফিস ও ছোট মিটিং রুম। 16 তলা বোর্ড রুম এবং এক্সিকিউটিভ লাউঞ্জ। গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য একটি নিরিবিলি স্থান। 17 তলা ক্যাফেটেরিয়া এবং ডাইনিং এরিয়া। কর্মীদের জন্য স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার পরিবেশনের স্থান। 18 তলা জিমনেশিয়াম, ইনডোর গেম জোন এবং রিল্যাক্সিং এরিয়া। কর্মীদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য এই ফ্লোরটি নিবেদিত। 19 তলা সবুজ রুফটপ গ্রাউন্ড এবং ওপেন এয়ার ইভেন্ট স্টেজ। এটি কোম্পানির ইভেন্ট, ছোটখাটো পার্টি বা কর্মীদের জন্য একটি আরামদায়ক স্থান হিসেবে ব্যবহৃত হতে পারে। এখান থেকে শহরের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। ওরও ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গিয়ে দেখে কথা আর ওর মা রান্নাঘরে নাস্তার কাজ শেষ করে। এখন কয়েক পদের পিঠাসহ পোলাও, মুরগি, মাংস, মাছের বিভিন্ন পদে রান্না করছে। সে তো খানিকটা অবাক হয়। সে বলে কথাকে, কিরে দি, আজকে আসবে বাড়ি? ওমা, তুই জানিস না রিতমের বাড়ির লোক আসবে? কাল বাবা বললো না ওদের নিমন্ত্রণ করিয়ে তো। ওরে, ভুলেই গিয়েছি যে স্নানটা সেরে আসি, তারপর তোদের এসে হেল্প করছি আমি। যা জলদি। বলেই ওর স্নান সেরে একটা কুর্তি পরে বেরিয়ে ঘরের যাবতীয় সব কিছু গুছিয়ে রাখলো। আর রান্নাঘর সামলাচ্ছেন কথা আর অনিমা দেবী। আর মিস্টার মুখার্জি গিয়েছেন একটু বাইরে। হঠাৎ করে তাদের কলিং বেল বেজে উঠল। অরু দরজা খুলতেই রিয়া এসে জড়িয়ে ধরল। অরুও জড়িয়ে ধরল। তারপর তাদের বসার জায়গায় নিয়ে গেল। তারপর সবাইকে নাস্তা দেয়। অনিমা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে বললেন, আপনারা আমাদের বাড়িতে এসেছেন, আমার যে খুশি লাগছে। আর কথার বাবাও খুব খুশি হয়েছেন। আপনারা আসার খবর শুনে উনি একটু পরেই চলে আসবেন। সাইম চৌধুরী বললেন, আমরা আজ একটি প্রস্তাব নিয়ে আসছি আপনাদের সাথে। এরই মাঝে চলে এলেন মিস্টার মুখার্জি। উনি এসে কুশল বিনিময় করলেন সাইম চৌধুরী ও রীতা চৌধুরীর কাছে। তারপর সাইম চৌধুরী বললেন, আমরা আজ এখানে এসেছি কথা আর রিদমের বিয়ের নিয়ে কথা বলতে। তা তো অবশ্যই। সোম বলেছিল আগামী মাসে দিনক্ষণে দেখে বিয়ে ঠিক করতে। এতে আপনাদের কোনো আপত্তি আছে? না না, আমাদের কোনো আপত্তি নেই। তাহলে আমি দিনক্ষণ দেখে আপনাদের ফোন দিব। রিদম আর কথা তো মাথা নিচু করে বসে আছে। দুজনেরই লজ্জা লাগছে। এদিকে অরু আর রিয়া খুব খুশি। তবুও অরুর মন খারাপ হচ্ছে, কারণ ওর আর সোমের বিয়েও হতো এভাবে। তারপর নিজের মনকে বোঝাচ্ছে আর অপেক্ষার প্রহর গুনছে। যতই হোক, নিজের প্রিয় মানুষের কাছ থেকে দূরত্ব সবচেয়ে বেশি কষ্ট দেয়। ওইদিকে অরু নিজেকে সামলে নিল। আর রিয়া এক মনেই তার সাথে বকবক করছে। আর অরু তার ভাবনায় মগ্ন ছিল। সে তো কোনো কিছুই শুনেনি। রিয়া আকস্মিক বলে উঠল, কি ব্যাপার বৌদিমণি, তুমি কি আমার একটা কথাও শোনোনি? কোথাও মগ্ন হলে যে? না, তেমন কিছু না, তোমার কথা শুনেছি তো। ও, তুমি নিশ্চয়ই দাদা ভাইয়ের কথা চিন্তা করছো। চিন্তা করো না, আমার দাদা ভাই সেখানে ঠিক আছে। আরে এত চিন্তা করো না, আপাতত রিদমণির বিয়েতে চিল করো। ওকে বাবা, চিল। এবার তোমার প্ল্যানটা বলো, ওদের বিয়েতে কি করব? আর এইদিকে সিয়াম চৌধুরী আর কেশব মুখার্জি বিয়ের ব্যাপারে যাবতীয় প্রস্তুতি নিয়ে কথা বলছিলেন। আর অনিমা দেবী ও রিক্তা দেবী দুজনে বিভিন্ন বিষয়ে কথা বলছিলেন। যদিও ফোন দিয়ে কথা বলায় বিয়ের ডেট ফিক্সড করতে চেয়েছিলেন, কিন্তু তারা ব্রাহ্মণকে বলে বিয়ের সুনির্দিষ্ট দিনেই বিয়ের ডেট ফিক্সড হলো। সবাইকে বলা হলো আগামী মাসের 4 তারিখে বিয়ের সুদিন। সবাইকে এরপর মিষ্টিমুখ করানো হলো। এরপর কেটে গেল কয়েকটি দিন। ওরও মেডিকেলের ক্লাস শুরু হয়ে গিয়েছে। সেখানে তার কয়েকজনের সাথে ফ্রেন্ডশিপও হয়েছে। সেখানে সবাই খুব ফ্রেন্ডলি। সবারই মনে এক স্বপ্ন, সেটি হলো ডাক্তার। সাধারণ মানুষের সেবা যত্ন করে সুস্থ করে তোলাই তাদের উদ্দেশ্য। ওরও তো ভাবছে ভালোভাবেই কাটবে তার মেডিকেল লাইফ। আর সোমও প্রচুর ব্যস্ত হয়ে গিয়েছে। রাশিয়ার এত বড় কোম্পানি সে নিজে চালাচ্ছে। সে এখন ব্যস্ত থাকায় অরুকে ও তার পরিবারকে মোটেও সময় দিতে পারে না। তবুও সপ্তাহে একবার অরু ও তার পরিবারের সাথে কথা বলে।
এর মাঝে চলে এসেছে বিয়ের দিনক্ষণ, তাই আজ দুই পরিবার মিলে যাবে শপিং মলে। তারা দুটি মার্সিডিজ নিয়ে চলে গেল শপিং মলের উদ্দেশ্যে। শপিং মল তারা এসে পৌঁছে গিয়েছে সোমরাজ চৌধুরিয়ান ইন্ডাস্ট্রি, যেখানে পোশাক বাংলাদেশের নামকরা পোশাক রয়েছে। তারা বিয়ে সহ যাবতীয় জিনিস সেখানেই কিনবে। অরু পলকহীনভাবে তাকিয়ে আছে নামটির দিকে। মানুষটার সাথে 4 দিন হয়ে গেল, কোনো কথা হয় না। এরপরই ঢুকলো সোমরাজের শোরুমে, যেখানে রয়েছে উন্নত মানের সব কাপড়, ওয়েস্টার্ন সহ শাড়ি, সবকিছুই রয়েছে। এইদিকে কথার কিছুতেই বিয়ের ড্রেস চুজ করতে পারছে না, তাই অরুকে বলল, অরু, বোন আমার, প্লিজ, আমি না কিছুতেই চুজ করতে পারছি না। এখানে সবগুলো অনেক সুন্দর, যেটি দেখছি সেটি ভালো লাগে। তোর চয়েস বেস্ট, তাই তুই চয়েস করে দিবি, চল। বলেই লেহেঙ্গার কালেকশনে নিয়ে এলো। তারপর অরু একজন এমপ্লয়িকে বলল, আপনাদের এখানে ভালো উন্নত মানের ব্রাইডাল লেহেঙ্গা দেখান। তারপর একে একে কয়েকটি লেহেঙ্গা দেখালো এমপ্লয়িটি। হঠাৎ তার চোখ পড়ল ওয়াইন কালারের লেহেঙ্গার দিকে। এর কারুকার্য অপরূপ, যে কাউকে এটি মানাবে। তাই সে কথাকে বলল, এটি অনেক সুন্দর, এটি নিয়ে নে। তারপর কথা অরুর কথা মতো সেই ব্রাইডাল লেহেঙ্গাটি নিল। সবাই তো অরুর পছন্দের প্রশংসা করলো। রিদমও কিনলো ওয়াইন কালারের শেরওয়ানি। এরপর বাকি অনুষ্ঠানের জন্য বরকনের পোশাক ক্রয় করলেন। এরপর রিয়াও একটি গাউন কিনলেন, যেটি সম্পূর্ণ স্টোন ওয়ার্কের মধ্যে স্লিভলেস। অরু তো মানা করছিল কিছু কিনবে না, কিন্তু রিক্তা দেবী কিছুতেই মানছিলেন না। তাই তিনি অরুকে ডার্ক মেরুন রঙের একটি স্টোন ওয়ার্ক শাড়ি কিনে দিলেন। এরপর হলুদের গহনা আর অন্যান্য জিনিসপত্র আরেকটি শপ থেকে কিনলো। এরপর সব কিছু শপিং করতে করতে লাঞ্চের সময় চলে এলো, তাই তারা একটি রেস্টুরেন্টে ঢুকলো। রেস্টুরেন্টে গেল, রেস্টুরেন্ট থেকে খাবার সেরে বিয়ের পান পাত্তা সহ বাকি জিনিস কেনা হলো। এরপর বাড়িতে আসলো অরু। অনেক ধকল গিয়েছে আজ। মেডিকেল থেকে ক্লাস শেষে পরীক্ষাও ভাইভা দিয়ে নাজেহাল অবস্থায় বেরিয়ে পড়লে ওদের সাথে। সে বরাবরই না করেছিল, কিন্তু কথাও রিয়া মানেননি, সেই জন্য যেতে হয়েছিল। সারাদিনের ক্লান্ত শরীরে স্নান সেরে নিল। তারপর ডিনার সেরে বিছানায় এলিয়ে দিল শরীর। আবার সকালে উঠতে হবে, কালকেও পরীক্ষা রয়েছে। প্রতিদিনই পরীক্ষা থাকে মেডিকেলে। সকাল 5টায় উঠে পরীক্ষার পড়া শেষ করে 8টায়। তারপর স্নান ঘরে ঠাকুর ঘরে এসে প্রণাম করে। তার মা তাকে অনেকবার ডাকছিল, খেয়ে যা, কিন্তু অরু আজ টাইম নেই। বেরিয়ে পড়লো মেডিকেলের উদ্দেশ্যে। জানিস তোরা, আজ না আমি পরীক্ষার পড়া কিছুই ঠিকঠাক করতে পারিনি। আজকে ভাইবা কি দেব তাও জানি না আমি। কেন রে, তুই তো প্রতিদিন শিখে আছিস। আজকে মনে হয় উদ্ভির সাথে ভিডিও কলে সারা রাত জেগে কথা বলেছিস। বলতেই ওর মেজাজ তুঙ্গে উঠে গেল। সে বলল, কালকে জানিস কি হয়েছে? সব প্রেশার গিয়েছে আমার উপর। কালকে মেডিকেলের ফুল ক্লাস অ্যাটেন্ড করলাম, তারপর বাসায় গিয়ে শপিং করলাম, বিয়ের রাতকে বাসায় ফিরলাম, নাও করেছিলাম, দি মানছিলই না। আর এই রিকের বাচ্চা বলে কি না উডবির সাথে কথা বলি, ও তো খুব ব্যস্ত, সপ্তাহে একবার ফোন দেয়। বলেই এক নাগারে এতটুকু বলেই থামলো সে। রিক্ত ঢোক গিলছে, এই মেয়ে মনে হচ্ছে তাকে মারবে। সে বলল, শ্রদ্ধেয় বোন আমার, এবারের মতো মাফ করে দে। আর এরকম বলবো না, কখনো না বোঝে বলে ফেলেছি। এরপর ওরও চোখ ঘুরিয়ে দেখে বাকি দুজন মনোযোগ দিয়ে বই পড়ছে, তাই রিককে দেখালো। কি রে হারামির দল, আমরা এখানে বসে মারামারি করছি আর ওরা দুজন কি সুন্দর পড়া শেষ করছে, যেন আমাদের দিকে কোনো খবরই নাই। রিক বলল, আমি তো কিছুই পড়ি নেই। আজকে না জানি ভাই ভাই কি বকাটাই না শুনতে হয় আমায়। এই রিন, তুই কিন্তু আমাদের সবাইকে পরীক্ষায় দেখবি। অরু বলল, এই হারামি, তুই তো কাল সারা রাত পড়লি, এখানে এসে তিনি ডং করেন। কি, তুই এত বড় মিথ্যা কথা আমাদের বলতে পারলি রিন? আজকে তুই যা যা লিখবি তা আমাদের দেখাতে হবে, নইলে কিন্তু খবর আছে। যাক বাবা, বাঁচা গেল। আর ভাইবা না হয় পরে ম্যানেজ করে নিব। অরু বলল। এরই মধ্যে স্যার এসে ঢুকলেন ক্লাসে। তিনি বিভিন্ন বিষয় নিয়ে লেকচার দিলেন। তারপর পরীক্ষাও শেষ হলো। ভাইবা পরীক্ষাও ওরও ভালো হয়েছে, কারণ সকালে যা পড়ে এসেছিল তাই ম্যাডাম প্রশ্ন করেছে। এরপর যে যার বাড়ির উদ্দেশ্যে চলে যায়। আজ তো ওরও খুব খুশি, কারণ ওর মামারা আজ আসবে। ওদের বাবা ছিলেন একমাত্র সন্তান তার বাবা মায়ের। ওরও ছোট থাকতেই ওর দাদা দাদি মারা যান, তো ওর কোনো পিসি বা কাকা নেই। আর ওর মা ও 2 মামা 3 ভাই বোন, মামারাই ওদের আত্মীয়।
এর বেশি ওদের আত্মীয় নেই। বড় মামার নাম অনিল বসু, তার স্ত্রীর নাম তনুশ্রী বসু, তার এক ছেলে ও এক মেয়ে। ছেলের নাম তন্ময় বসু, সে এখন জাপান রয়েছে, সে সেখানে জাপানে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে এখন বিয়েতে আসতে পারবে না। মেয়ের নাম অনন্যা বসু, সে এখন ক্লাস 10-এ পড়ে। আর ছোট মামার নাম সুনীল বসু, তার স্ত্রীর নাম সোনালী বসু, তার এক মেয়ের নাম সারিকা বসু, সে এখন ক্লাস 10-এ পড়ছে। অনন্যা ও সারিকাকে যে কেউ একসাথে বলবে যমজ বোন। দুজনের মধ্যে একজন মায়াবী ও একজন রূপবতী। অনন্যার রং শ্যামলা, চেহারায় ওকে মায়াবতী লাগে, আর সারিকার গায়ের রং ফর্সা, চেহারার অধিকারী। দুজনের চেহারা একই লাগে দেখতে, দুজনেই ভারী মিষ্টি। সারিকা আর অনন্যা ব্যাগ প্যাকিং করে রেখেছে। তারা দুজনেই খুবই উৎসাহী, কারণ কথার বিয়ের জন্য তাদের কাজিনদের মধ্যে প্রথম বিয়ে, তাই তারা আরও এক্সাইটেড। তাদের মা বাবা 4 জন ও তারা দুজন বসে পড়ল একটি প্রাইভেট গাড়ি। তারা এসে অর্ধেক রাস্তায় আসতেই অনন্যা দেখতে পেল নীল শার্ট পরিহিত এক যুবককে, যাকে দেখে সে ক্রাশ নামক অনুভূতি দেখা দিল। সে সারিকাকে বলল, দেখ কি সুন্দর নীল শার্ট পরিহিত ছেলেটা, উফ। সারিকা দেখলো নীল রঙের শার্টের ছেলেটার সাথে লাল রঙের ছেলেটাও রয়েছে। সে তো এক দেখায় লাল রঙের শার্ট পরিহিত ছেলেটার উপর ক্রাশ খায়, তাই ওদের নাম্বার নেয়ার জন্য হঠাৎ করেই আইসক্রিম খাবে বলে দুইজনে বায়না ধরে। অনিল বসু বললেন কিনে এনে দেবে, কিন্তু তারা আইসক্রিম পার্লারে যাবে, তাই বাধ্য হয়ে অনিল বসু ওদের আইসক্রিম পার্লারে নিয়ে গেলেন। সেখান থেকে আইসক্রিম নিয়ে তারা বেরিয়ে পড়ে। অনিল বসুর ফোন আসায় উনি ওদেরকে গাড়ির কাছে চলে যেতে বললেন। ওরাও কারের কাছে আসতেই হঠাৎ করেই এক মেয়ের সাথে ধাক্কা খায়। তখনই সারিকা কিছু বলতে যাবে, মুহূর্তেই সেই লাল শার্ট পরিহিত ছেলেটা আসে ও বলে, কি হয়েছে বেবি, তুমি এত আপসেট কেন? কেউ তোমায় কিছু বলেছে? ছেলেটি মেয়েটির হাত ধরে কথা বলছে, কিন্তু ছেলেটি একবারও দেখলো না। পাশে মেয়েটির তো সদ্য ক্রাশের এমন অভিব্যক্তিতে বুক ফেটে যাচ্ছে। বলতেই ছেলেটি তাকায় সাদা গাউন পরিহিত এক রূপবতীর দিকে। চোখ পড়তেই যেন সে থমকে দাঁড়ালো, তারপর নিজেকে সামলে বলতে লাগলো, এই যে মিস, আপনি কেন আমার বেবিকে ধাক্কা দিলেন? সারিকা মনে মনে বলছে, উহু, কি দরদ, দেখে বাঁচি না বাপু। বেবি বলতে হয়? ওই মেয়েটা কি ওর বাচ্চা যে বেবি বলতে হয়? এদিকে ছেলেটিও মেয়েটির থেকে কোনো উত্তর না পেয়ে বলল, ও হ্যালো, কি বিড়বিড় করছেন বলুন, কি জন্য আমার বেবিকে ধাক্কা দিলেন? আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি, অসাবধানতার কারণে হয়ে গিয়েছে। আচ্ছা, একটা ব্যাপার কি বলুন তো, উনি কি আপনার মেয়ে হয় না? মানে আপনাকে তো এত বুইড়া বেটা লাগে না? কি খান শরীরে এভাবে রাখার জন্য? হোয়াট? তুমি আমায় বলছো আমি বুইড়া বেটা? তুমি কি জানো তুমি কাকে কি বলছো? আমার নাম রিক তালুকদার, আর আমার বয়স এখন 20 বছর। আর তোমার আমাকে কোন দিক থেকে মনে হচ্ছে বুইড়া? আর বলছো নাকি ও আমার মেয়ে? লিসেন, ও আমার গার্লফ্রেন্ড। তুমি পিচ্ছি একটা মেয়ে বলে ছেড়ে দিচ্ছি, না হলে একটা চর দিতাম নে। এই কথা শোনার পর সারিকা আর মুহূর্তেও দেরি না করে অনন্যাকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর মনে মনে বলে, শালা রিক তালুকদার, দেখিস তোর এই লুতুপুতু গার্লফ্রেন্ড তোকে ছেড়ে চলে যাবে, এই আমি অভিশাপ দিলাম। হুঁ। এরপর অনন্যা ও সারিকা গাড়িতে উঠল। তখন অনন্যা বলল, এই রিক তালুকদার ও নীল শার্ট পরিহিত ছেলেটার চেহারা এক, মনে হয় যমজ। আর তুই মন খারাপ করিস না, এরকম হাজারো রিক চৌধুরীর থেকে তোর লাইফে ভালো কেউ আসবে, দেখে নিস। ওর কথাই আর বলিস না, ভীষণ রাগ লাগছে। সারিকা বলল। এরপর তারা এসে পৌঁছলো মুখার্জি বাড়িতে। তাদের মন উৎসুক হয়ে উঠেছে আনন্দে, কারণ এতদিন পর ওদের অরু ও কথা দিকে দেখবে। তারা দুজন গিয়ে জড়িয়ে ধরলো কথা ও অরুকে, আর নিজের ভাইদের পরিবারকে নিজেদের বাড়িতে আসতে অনামিকা দেবী তাদেরকে বাইরে থেকে ভেতরে নিয়ে এসে নাস্তার ব্যবস্থা করলেন। কতদিন পর ভাইরা এসেছে তার বাড়িতে, এতে তিনি ভীষণ খুশি। যখন সারিকারা অরু ও কথাকে জড়িয়ে ধরেছিল, তখন অনিকা দেবী মন খারাপ করে বলে, আমি বুঝি তোদের কেউ না? আমার কথা তো কারোর মনেই পড়ে না। বলতেই সারিকা অনন্যা এসে জড়িয়ে ধরে এবং বলে, উফ পিসিমণি, তুমি তো আমাদের ওয়ান অ্যান্ড অনলি পিসিমণি, তোমাকে মনে পড়বে না? অনেক মনে পড়ে। আর আমাদের মা তো আমাদের শুধুই বকে, কিন্তু তুমি আমাদেরকে অনেক আদর করো, কখনো বকনি। বলেই অনন্যা ও সারিকা দুজনে টুপ করে চুমু এঁকে দেয় অনিমা দেবীকে। তিনিও ওদের মমতায় আরও স্নেহ করেন।
আর অরুও কথা গিয়ে ওদের মামা মামিকে প্রণাম করে ও তাদের সাথে কুশলাদি করে। এরপর রাতে অরু, কথা, অনন্যা, সারিকা একসাথে শোয়ার প্ল্যান করে, কারণ তারা আজ একসাথে অনেক গল্প করবে। তাই ওরা একসাথে শোয়। সারিকা কথাকে বলে, কি গদি, তোমার বিয়ে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? না, লাভ ম্যারেজ। তখন অনন্যা ও সারিকা দুজনেই বলে, ও। তখন অনন্যা বলে, আচ্ছা দি, তোমাদের ফার্স্ট মিট হয় কিভাবে? যেটা অরুর অজানা, সে দিকে এসব কথা কখনো জিজ্ঞেস করেনি, তাই সেও জানার কৌতূহলে রয়েছে। তখন কথা বলে, আমরা দুজনেই সমবয়সী। ফার্স্ট ইয়ারে ভার্সিটিতে যখন নববর্ষ উদযাপন হয়, সেদিন আমি সবুজ রঙের শাড়ি পরি। তখনও ওকে আমি চিনতাম না। সেদিন আমি শাড়ি পরে হাঁটছিলাম। ওই দিন কথাকে প্রথম দেখে কথা থেকে চোখ সরাতে পারেনি রিদম। একসময় রিদম খেয়াল করছিল কথার পেটটা একটু বের হয়ে আছে, তাই ও কথাকে সবার আড়ালে নিয়ে কথাটা বলতে যায় অন্য একটা রুমে। বলে শাড়িটা ঠিক করার জন্য, কারণ রিদম চায় না কথাকে দিকে কারো বদনজর পড়ুক। আর রিদমের কথায় কথার মতো ঠিক করতে শুরু করলো। মেয়েটা রিদমকে রুম থেকে সরতেও বলেনি, জাস্ট অন্যদিকে ঘুরে ঠিক করার চেষ্টা করছে। আর রিদমও চোখ ঘোরাতে পারছে না। কথা নিজে শাড়ি পরতে পারে না, তাই পিন আপ করার ভালোভাবে ঠিক করতে পারছিল না, তাই আঁচলের পিনটাও খুলে ফেলেছিল। বাট হিতে আরো বিপরীত হয়ে যায়, শাড়িটা আরো নষ্ট হয়ে যায়। রিদম বুঝতে পারে। কি ব্যাপার, শাড়ি নিজে পরনি? কথা কিছুটা নিজেকে গুছিয়ে বলে ওঠে, না, অ্যাকচুয়ালি মা পরিয়ে দিয়েছিল, কিন্তু শাড়ি পরার অভ্যাস নেই, তাই এমন হয়েছে। ওকে, শাড়ি যখন গুছিয়ে পরতে পারো না তখন পরলে কেন? বুঝতে পারিনি, ফ্রেন্ডরা বলেছিল পরে আসতে, তাই জোর করেছিল অনেক। ওকে ওকে, তো এখন এভাবে বের হবেন কিভাবে? আপনার সেই ফ্রেন্ডের নাম বলুন, আমি খুঁজে নিয়ে আসছি। বলতেই কথা উত্তর দেয়, ওর নাম মিহির গুপ্ত। ওই কলেজের নববর্ষ উপলক্ষে এখন পারফর্ম করছে। ও এখন কিভাবে আসবে? আমতা আমতা করে বলছিল। ও গড, এখন কি করব? এভাবে বের হয়ে যাবেন কিভাবে? কথা তো কি করবে বুঝতে পারে না, কাদো কাদো ফেস করে তাকায়। ওইদিকে এই কাদো কাদো ফেস রিদমের বুকে দহন দিতে শুরু করে। সে নিজেকে কিছুটা সামলে বলে ওঠে, আপনি যদি কিছু মনে না করেন তো আমি শাড়িটা পরিয়ে দিচ্ছি। বলতেই কথার ভেতরটা ধক করে ওঠে। সে কি করবে এখন? একটা ছেলেকে এভাবে শাড়ি পরাতে দেবে? মেয়ে হয়ে এভাবে একটা ছেলের সামনে এভাবে থাকবে কিভাবে? রিদম কথার মন বুঝতে পেরে সে ওই রুম থেকে বেরিয়ে একটা সাদা ওনা কোথা থেকে জোগাড় করে নিয়ে আসে। তারপর বলে ওঠে, আমি চোখ বেঁধে নেব, আশা করি আপনার কোনো সমস্যা হবে না। দেখুন, এভাবে থাকার চেয়ে আমি যা বলছি তা মেনে নেওয়াই বেটার। বেচারি কথাও আর না পেরে সম্মতি জানায়। তারপর রিদম কিছুটা ঢোক গিলে চোখ বেঁধে ফেলে আর শাড়ি পরাতে লাগে। খুব দক্ষ হাতে শাড়ি পরালো, কুচিগুলো কথার হাতে ধরিয়ে গুজে দিতে বলল। তারপর আঁচলটাও যত্ন সহকারে পরিয়ে দিল। কথা তো খানিকটা অবাক হয়, কারণ রিদম একটা প্রাপ্তবয়স্ক পুরুষ হয়েও তাকে শাড়ি পরিয়ে দেওয়ার সময় কোনো রকম তার গায়ে টাচ করেনি। সে এই ভেবে রিদমের প্রতি শ্রদ্ধাশীল হয় ও তার মনে রিদমের জন্য খানিকটা ভালো লাগাও জন্মে। তারপর শাড়ি পরিয়ে দেয়া শেষ হতেই কথা ধন্যবাদ জানিয়ে চলে যেতে লাগলে রিদম আটকে দেয় এবং বলে, আপনার নামটা বলে গেলেন না তো? কথা মুখার্জি। বলেই কথা চলে আসলো। সেদিন থেকে তাদের কথা, তারপর আস্তে আস্তে ভালো লাগা থেকে ভালোবাসা, এরপর থেকে তাদের এখন ভালোবাসার পূর্ণতা। সবটা শুনে তারা অনেক অবাক। পুরো ফিল্মি স্টাইলে তাদের এই প্রথম দেখাটা। অনন্যা খানিকটা মজা করার সুরে বলল, কথা দি, তোর তো পুরো কপালটাই ভালো, মানুষের বিয়ের আগে জামাই শাড়ি পরিয়ে দেয়, তোর তো আগেই। এ কথা শুনে কথা কিছুটা লজ্জা পায়। ছোট বোনদের সাথে এমন পরিস্থিতিতে পড়ে নি সে এবং ওরও বুঝতে পারে, কথাটা এড়ানোর জন্য বলে, উফ, তোরাও না। দেখ ঘড়িতে কয়টা বেজেছে, 3:45। আর তোরা জানিস না কাল মেহেদি অনুষ্ঠান, কাল কত কাজ। আর কাল আমাকে মেডিকেলে যেতেই হবে। সারিকার অনন্যা দুজনই সবকিছু সামলাতে হবে। কি তোরা পারবি তো? পারবো, তুমি শুধু বলে যাও। সারিকা বলল। দি বলে দিবে, আমি তো চলে যাব, কালকে আবার ওয়ার্ডে যেতে হবে, সন্ধ্যা হবে আসতে, তোরা কাজগুলো সেরে নিস। তারপর সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু ওর চোখে ঘুম নেই।
সে সোমরাজের আইডি ফেসবুক চেক করতেই তাদের এঙ্গেজমেন্টের প্রোফাইল ফটো, সেখানে অরুর মুখ দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে অরুকে সোমরাজের বাহুডরে। সে সোমরাজের ফ্রেন্ডে আছে, তবে ফেসবুকে সে তো বেশি অ্যাক্টিভ না। সে দেখলো সোমরাজের আইডিতে 1 ফলোয়িং, কৌতূহল জাগতেই দেখলো তার আইডি। সেই মুহূর্তে তার নিজেকে ভাগ্যবতী মনে হলো, কিছুটা মুচকি হাসলো। তারপর হঠাৎ করেই তার ফোনটা রিং হলো। দেখলো সোমরাজের আইডি ভিডিও কল দিয়েছে। সে এখন কি করবে, তাই সে উঠে বারান্দায় চলে গেল। কলটা রিসিভ করতেই সেই চিরচেনা মুখটা ভেসে উঠল। ওরা তো নিজেকে কিছুটা সামনে নিল। তারপর প্রথমেই সোমরাজ বলল, এত রাতে অনলাইনে কেন? কি করছিলে?